হ্যাঁ বল। ভিজন অফ ডেস্টিনি, ওখানে ওই লাইনটাতে বলেছিলাম দু ধরনের ভিজন ছিল। হ্যাঁ, ভিজন কথাটা মানে বলেছিলাম মানসিক দৃষ্টি, মানসিক দৃষ্টিকে বলেছিলাম ভিজন। তো প্রত্যেকটা মানুষের লাইফেই দু ধরনের ভিজন কাজ করে। একটা ভিজন সাহায্য করে তোর লাইফের ডেস্টিনি বা তোর লাইফের লক্ষ্যকে পৌঁছাতে। আমাদের লাইফের যে একটা লক্ষ্য থাকে, সেই লাইফের লক্ষ্যটাকে বলেছিলাম ডেস্টিনি। তো তোমার যে জীবনের লক্ষ্য ওঠে সেটা তোমাকে তোমার মানসিক দৃষ্টি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে তোমার লাইফের লক্ষ্যটা কি। লোকে কি বুঝিয়ে বলে দিবে না, তোমার লক্ষ্য তোমাকে নিজে বুঝিয়ে দিতে হবে। আর এটা বুঝবে তুমি কিভাবে? তোমার মানসিক দৃষ্টিভঙ্গির দ্বারা, যে তোমার লাইফে তোমার কত দূর থেকে যেতে হবে, কোনটা তোমার লক্ষ্য, ওটা তোমার নিজেকে উপলব্ধি করতে হবে। এক আরেকটা মানসিক দৃষ্টি শক্তি আছে বা ভিজন আছে, যে তোমাকে সাহায্য করবে তোমার লাইফে থাকা শত্রুগুলাকে খুঁজতে। শিখিতে নিবি কোন শত্রুগুলাকে, না যারা তোমার ডেস্টিনিতে পৌঁছাইতে তোমাকে আটকায়, যারা তোমার ডেস্টিনিতে পৌঁছাইতে তোমাকে বাধা দান করে, সেগুলোই তোমার লাইফের নেই। সেটা একটা মানুষও হইতে পারে, সাইকেল পাংচারটা হইতে পারে, সেটাই তোরা নিবি। তাহলে তোকে দেখতে হবে যে আমার লাইফের ডেস্টিনি কোনটা, আর আমার লাইফের এনিমি কারা। কারা এনিমি, না যারা আমাকে ডেস্টিনিতে পৌঁছতে দিচ্ছে না। আমাকে কি করতে হবে, আমার লাইফে থাকা এনিমি গুলাকে কখনোই ওই রাস্তায় আসতে দিয়ে যাবে না, যে রাস্তাটা দিয়ে আমি আমার ডেস্টিনিকে পৌঁছাবো। আমাকে সবসময় ওই দুটা জিনিসকে, এনিমিকে আর ডেস্টিনিকে সবসময় ডিফারেন্স করে রাখতে হবে। এবারে যে মানুষগুলো ডিফারেন্স করতে রাখতে পারে সে ফুলফিলমেন্ট পায়। দেখ লাইনটা চেষ্টা ফুলফিলমেন্ট উইদিন আওয়ার সেলফ, সেই মানুষটা লাইফে সম্পূর্ণতা পায়। আর যে ডিফারেন্স করতে না পারবে সে ফুলফিলমেন্ট পাবে না। বুঝা গেল? তাহলে এটা কালাম বলছে, কালামের বাবা বলছে কালামকে, বলছে শুধু এগুলোকে লয়, প্রত্যেকটা মানুষের বলছে এটা করা দরকার। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড, প্রত্যেকটা মানুষেরই বুঝে ডিফারেন্সটা করা দরকার। এবার সবাই কি পারে? ওই জন্য সবাই ফুলফিলমেন্ট পায় নাই। যারা পারে তারা ফুলফিলমেন্ট পায়, যারা নাই পারে ডিফারেন্স করতে তারা ফুলফিলমেন্টও পায়নি। বুঝা গেল? আর বল, ব্যাখ্যার লাইন থেকে পড়বি। হ্যাঁ, মানে দেখবি তো বইয়ের লাইন দিয়ে বুঝতে একটু কষ্ট লাগবে, কারণ দেখবি খাতায় দেখবি তোরা কিছুগুলো লাইন লিখে নিয়েছিস, ওই লাইনগুলো একটু পড়ার চেষ্টা করবি। ওই লাইনগুলো তোরা সাহায্য করবে বোঝার জন্য। আর 9 নম্বর প্যারাগ্রাফ যেটা কালামের বাবার রুটিন ছিল, ওটা খুব একটা টাফ প্যারাগ্রাফ ছিল না, সোজা ছিল। হ্যাঁ, যে কখন শুরু করতো দিনটা, কিভাবে শুরু করতো, নামাজ পড়ার পর কোথায় যেত, যেখানে যেত সেটা আবার আমাদের বাড়ি থেকে কত দূরে, সেখান থেকে কি নিয়ে ফিরে আসতেন, কখন ব্রেকফাস্ট খাইতেন, রুটিনটা তিনি কতদিন কন্টিনিউ করেছিলেন, এগুলো বলা আছে নয়, তার ডেলি রুটিনটা। আর বল কারো কোনো কোয়েশ্চেন কোন জায়গাটায়? হ্যালো, তাহলে নাই কোয়েশ্চেন আর? তাহলে যাবো 10। তাহলে হেডিং দিয়ে ধরো প্যারাগ্রাফ 10 বলে খাতার মাঝে হেডিং দাও প্যারাগ্রাফ 10। হেডিং দিবে প্যারাগ্রাফ 10, PARAGRAPH, প্যারাগ্রাফ 10, 10 নম্বর প্যারাগ্রাফ হয়ে গেল। প্যারাগ্রাফ 10-এর ফার্স্ট লাইন লেখা আছে আই হ্যাভ। আই বলতে তাহলে খালাম, যেহেতু ডবল কোট নাই, তাই না, ডবল কোট আগে শেষ হয়ে গেছে, তাহলে এই প্যারাগ্রাফটা দেখার কোথাও ডবল কোট নাই। তার মানে এই যে লাস্টের প্যারাগ্রাফটা সম্পূর্ণটা কালামের বলা বটে। তিনি কি বলছেন, বলছে আই হ্যাভ থ্রো আউট মাই লাইফ, পাইছি। থ্রো আউট মাই লাইফ মানে কি, জীবনের সারাটা জীবন ধরে, সমগ্র জীবন ধরে, সেটাকে বলা হয় থ্রো আউট মাই লাইফ। তার মানে কি, আমার সমগ্র জীবন ধরে। বাংলাটা কি আবার আসছে, আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ মানে কি, আমি আমার সারা জীবন ধরে, আমি আমার সারা জীবন ধরে কি করেছি, আমি আমার সারা জীবন ধরে, লেখা আছে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড, চেষ্টা করে গেছি। ট্রাইড, আচ্ছা কিসের চেষ্টা করে গেছি, একটা ভার্ব পাবি ওখানে দেখ। তো ইমিউলেট বলে একটা ভার্ব আছে দেখ, ওটা গোলদা করে, ইমিউলেট বলে যে ওয়ার্ডটা আছে, ইমিউলেট, ওই ওয়ার্ডটাকে গোলদা করে হয়ে গেল। এবারে ইমিউলেট শব্দটার মানে লেখ, খাতাতে চলে যা। ইমিউলেট বলে যে ওয়ার্ডটা আছে, EMULATE, EMULATE, ইমিউলেট। ইমিউলেট কথাটার মানে লিখবি ফলো, FOLLOW, FOLLOW, ফলো। ইমিউলেট কথাটার মানে লিখবে ফলো, মানে অনুসরণ করা। ফলো কথাটার মানে আসবে অনুসরণ করা। বুঝা গেল? বাংলায় দেখবি দুটো শব্দ আছে, একটা অনুসরণ করা বলে আর একটা অনুকরণ করা বলে, হয় না? একটা অনুসরণ আর একটা অনুকরণ। অনুসরণ করা মানে কি,
কারো তুমি মতাদর্শকে ফলো করো, হ্যাঁ, কারো চিন্তা ভাবনাকে তুমি মাইনে চলো, কারো পথের মধ্য দিয়ে সেই পথটাকে অনুসরণ করে তার মানুষটার মতো হতে চাইও, সেটা অনুসরণ করা, হলো। আর অনুকরণ জিনিসটা কি? অনুকরণ হচ্ছে কারো নকল করে দিয়া। অনুকরণ কথাটার মানে হচ্ছে কোনো মানুষের নকল করে দিয়া। কেউ হয়তো দেখবে একটু তোতলা বটে, ওটা শুনি নি, তুইও তোতলা তোতলা কথা বলছি ওর সঙ্গে, নকল করছি ওর। কেউ হয়তো একটু ভালো করে চলতে পারে না, ওদের একটু হয়তো ফরাইন ফরাইন চলছে, ওটা দেখে তুইও ফরাইন ফরাইন চলে দিচ্ছিস, হ্যাঁ। কেউ তো ফ্যান্সি কাটছে, তুই ওটা দেখে তুইও ফ্যান্সি কাটছিস, হয়ে গেলে যেটা অনুকরণ করা বলে। অনুকরণ মানে নকল করা। আমি তো বাবাকে নকল করি নাই, আমি বাবাকে অনুসরণ করেছি। কখন অনুসরণ করেছি? সারাটা জীবন ধরে। I have throughout my life tried to emulate my father in his own world of science and technology. Line underline করো। Science and technology পর্যন্ত। I have থেকে শুরু করবি। I have throughout my life I have throughout my life tried to emulate my father in his own world of science and technology পর্যন্ত। হয়ে গেল। এবং লাইনটা আন্ডারলাইন করে আমরা গোলদাগ ঘুরাইছি একটা ওয়ার্ডে, সেটা হচ্ছে ইমিউলেট। এটা আমি সিকিউ কোশ্চেনে পড়ে ওই ইমিউলেট ওয়ার্ডটা দিয়ে। বুঝে গেল? তাহলে কালাম তার সমগ্র জীবন ধরে কি করার চেষ্টা করেছে? তার বাবাকে ফলো করার চেষ্টা করেছে। এবার লাইনটা শেষ দিয়ে জানো কি লেখা আছে? ইন হিজ ওন ওয়ার্ল্ড, তার যে নিজস্ব জগৎ ছিল। ওয়ার্ল্ড মানে কি? জগৎ। আচ্ছা, কিসের জগৎ ছিল? এটা লেখা আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। সায়েন্স মানে কি? বিজ্ঞান। টেকনোলজি মানে কি? প্রযুক্তিবিদ্যা যেটা হয় সেটা টেকনোলজি বলে। তাহলে সায়েন্স এবং টেকনোলজি মানে তাহলে বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ। লাইনটা আছে না? ওয়ার্ল্ড বলে একটা শব্দ আছে, ওয়ার্ল্ড অফ সায়েন্স। ওয়ার্ল্ড অফ সায়েন্স এন্ড টেকনোলজি মানে কি? বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার জগৎ। পুরো লাইনটার বাংলা কি? আমি সারা জীবন ধরে বাবাকে অনুসরণ করে গেছি বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ থেকে। বাবার জগৎটা কি ছিল? কার জগৎ? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। কালামের। কালামের আমরা বলেছিলাম না যে কালাম এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছিল। কালাম সায়েন্টিস্ট ছিলেন। কালাম ইসরোতে অনেক বছর ধরে সায়েন্টিস্ট করেছিলেন, হিসেবে কাজ করেছেন। বুঝে গেল? তাহলে আজকে যদি বলি কালামের জগৎটা কি ছিল, তাহলে কালামের জগৎটা কি? কোথায় দাগ দিবি? সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা অপশনে থাকবে সেখানে তোকে দাগ দিতে হবে যে কালামের জগৎটা হলো বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ। কিন্তু প্রশ্ন তোকে পড়বেন না, প্রশ্ন পড়বে কালামের বাবার জগৎটা কি ছিল, যেটা বলে দিয়ে নেই। লাইনটি কই? এই লাইনটি কই? এই লাইনটিতে নাই। এই লাইনটি যে জগৎটার কথা চলছে ওটা তো কালামের জগৎ। বাবার জগৎ ও কি বলে দিল? আমার যে জগৎ ছিল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ, এখান থেকে আমি অনুসরণ করেছি আমার বাবাকে। তাহলে বাবাকে অনুসরণ করেছি মানে কি? বাবার জগৎটাকে অনুসরণ করেছি। আর পুরো প্রশ্নটা পড়বে যে কালামের বাবার জগৎটা কি ছিল, এটা দিয়ে না। বুঝে গেল? সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে পড়লে তো কোনো ব্যাপার হয় না, কিন্তু এইভাবে দিয়ে দিবি যে কালামের জগৎ কি ছিল। যাই হোক, ওই কালামের জগৎটাকে লিখিলি, তারপরে কালামের বাবারকে আসছি লিখবি। প্রশ্নটা লিখবি তোর খাতায়, লেখ হোয়াট ওয়াজ দা। প্রশ্নটা লিখবি হোয়াট ওয়াজ দা। প্রশ্নটা লিখবে হোয়াট ওয়াজ দা ওয়ার্ল্ড, হোয়াট ওয়াজ দা ওয়ার্ল্ড অফ কালাম। জিজ্ঞাসা করে নেবে হোয়াট ওয়াজ দা ওয়ার্ল্ড অফ কালাম, লিখে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে নেবে হোয়াট ওয়াজ দা ওয়ার্ল্ড অফ কালাম। জিজ্ঞাসা চিহ্ন দাও, উত্তর সাজাও। লিখবে দা ওয়ার্ল্ড অফ কালাম ওয়াজ, দা ওয়ার্ল্ড অফ কালাম। এখান থেকে উত্তরটা সাজাবে দা ওয়ার্ল্ড অফ কালাম। এবার ওয়াজ থেকে নিয়ে আসো দা ওয়ার্ল্ড অফ কালাম, তারপর ওয়াজ থেকে নিয়ে এসো ওয়াজ। দা ওয়ার্ল্ড অফ কালাম ওয়াজ দা, ওয়াজ দা, এবার দা বুঝাও। ওয়াজ দা ওয়ার্ল্ড অফ, ওয়াজ দা ওয়ার্ল্ড অফ, ওয়াজ দা ওয়ার্ল্ড অফ সায়েন্স, সায়েন্স and technology, was the world of science and technology. The full stop. Was the world of science and technology লিখে ফুল স্টপ দিয়ে দাও। যে কালামের জগৎটা কিসের জগৎ ছিল? বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা। হয়ে গেল। নেক্সট তবে প্রশ্ন দেবে গেল এক, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ল্ড অফ। নেক্সট প্রশ্নটা লেখ, হোয়াট ওয়াজ দ্য ওয়ার্ল্ড অফ। What was the world of, পৌঁছে লক পর্যন্ত। What was the world of Kalam's, কালাম লিখে ফার্স্ট অফ ইজ দাও। What was the world of Kalam's father, What was the world of Kalam's father, জিজ্ঞেস ছিল দাও। এই প্রশ্নটা বেশি পড়ে,
যে কালামের বাবার জগৎটা কি ছিল জগৎ? ভাব কি বলেছিল যে বিভিন্ন মানুষ, ধর্মের মানুষ আসতো বাবার জন্য, অপেক্ষা করতো। হ্যাঁ বাবা ওই সে দেখবি ওই বিদ্যা দিয়ে ছাড়াবার চেষ্টা করতো, তাহলে ওই বিদ্যাটা কিসের বিদ্যা? আচ্ছা এটা গেল। আমার যখন কম বয়স ছিল আমি দেখেছিলাম বাবাকে মাঝে মধ্যে পিএল শাস্ত্রীর সাথে, হ্যাঁ, পোশাক পরিচ্ছন্ন করে নিয়ে আর আলোচনা করতো কি নিয়ে, কি ম্যাটার্স, স্পিরিচুয়াল ম্যাটার্স। তার মানে আধ্যাত্মিক ধ্যান ধারণা নিয়ে বাবার সময়টা কাটাচ্ছে, ওটা জীবনটা কাটান দিয়েছে। তাহলে বাবার জগৎটা কি ছিল? আধ্যাত্মিকতার জগৎ। বাবার জগতের নাম কি? আধ্যাত্মিকতার জগৎ। আধ্যাত্মিকতা মানে স্পিরিচুয়ালিটি। তাহলে আমার যদি জগৎ হয় বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ, তাহলে আমার বাবার জগৎ ছিল আধ্যাত্মিকতার জগৎ। আর আমি আমার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ থেকে বাবাকে নয়, বাবার ওই আধ্যাত্মিকতার জগৎ থেকে ফলো করে গেছি। মানে বিজ্ঞানী হয়ে ও ভিজনটাকে কি কেন বিশ্বাস করতে যাবে? বিজ্ঞানী হয়ে ও প্রেয়ারটাকে কেন বিশ্বাস করতে যাবে? বুঝে গেল? ক্লিয়ার হয়েছে? আজকে বিজ্ঞান হয়ে ও কি করবে? বিজ্ঞান হয়ে তো আর যুক্তিতে মানা উচিত। বিজ্ঞান হয়ে যুক্তিবিদ্যায় থাকবে। বুঝে গেল? যে স্পিরিচুয়ালিটির জগতে থাকে সে কি যুক্তি থাকে নাকি? স্পিরিচুয়ালিটি যে থাকে ও যুক্তি থাকবে না। স্পিরিচুয়ালিটির জগতে যারা থাকে তারা বিশ্বাসে থাকে, আর বিজ্ঞানের জগতে যে থাকে সে যুক্তি জগতে থাকে। ওকে যুক্তি দিয়ে বুঝা ও বুঝে যাবে। আর যে আধ্যাত্মিকতার জগতে থাকে ও বিশ্বাসে থাকে। বুঝা গেল? যে বিশ্বাসে ভরসা করে সে স্পিরিচুয়ালিটি থাকে, যে যুক্তিবিদ্যায় বিশ্বাস করে সে বিজ্ঞানের দিকে থাকবে। কিন্তু আমি বলছি বিজ্ঞানের জগতে থাকা সত্ত্বেও গোটা জীবনটা ধরে অনুসরণ করে গেছি বাবার জগৎটাকে। সে জগৎটা কি? স্পিরিচুয়ালিটির জগৎ। প্রশ্নটার উত্তরটা লিখবি, দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার ওয়াজ। The world of Kalam's father was the world of the world of Kalam's father was the world of was the world of spirituality. Spirituality বানানটা SPIRI TUA SPIRITUALITY স্পিরিচুয়ালিটি দি ফুল স্টপ দেয়। আধ্যাত্মিকতা এটার বাংলাটা হয়ে গেল। দুজনের জগৎ আলাদা ওটা ক্লিয়ার হয়েছে? এখান দেখো এবার ছকে যায়, এই লাইনটা থেকে একটা ছক বানাবি। খাতাটা একদিকে লিখবি, ওরা একদিকে লিখবি, খাতাটা বাঁধিয়ে চলে যাবি, এদিকে লিখবি লাইক দ্য ওয়ার্ল্ড অফ কালাম। খাতাটা বাঁধিয়ে দ্য ওয়ার্ল্ড অফ কালাম লেখ। একদিকে লিখবি দ্য ওয়ার্ল্ড অফ কালাম, আরেকদিকে লিখবি দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। একদিকে লেখো দ্য ওয়ার্ল্ড অফ কালাম, আর একদিকে লিখবে দ্য ওয়ার্ল্ড অফ কালামস ফাদার। হয়ে গেল? এইবারে এই যে কালাম যেদিকে লিখলিস দ্য ওয়ার্ল্ড অফ কালাম, এদিকে লিখবি চিহ্ন দিয়ে নিচে দিয়ে লিখবি, নিচে লেখ দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স, দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা লিখবি নিচে দ্য ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এই চিহ্ন দিয়ে যা নিচে লিখছো। আর এর দিকে লিখবি দ্য ওয়ার্ল্ড অফ স্পিরিচুয়ালিটি। The world of spirituality. The world of spirituality. একদিকে লেখো the world of science and technology, আর একদিকে লেখো the world of spirituality। হয়ে গেল? আচ্ছা সবটা আছে। এইবারে দেখ এখান থেকে এইভাবে একটা তীর চিহ্ন নিয়ে যাই ইয়ার দিকে, এখান থেকে একটা তীর চিহ্ন নিয়ে যাবি ওয়ার দিকে, আর মাঝ বরাবর কোন একটা জায়গায় লিখে রাখ ইমিউলেট বলে। মাঝ বরাবর কোন একটা জায়গায় ইমিউলেট বলে একটা শব্দটাকে লিখে রাখ, ইমিউলেট। যে তিনি ইমিউলেট করার চেষ্টা করেছেন তার বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যার জগৎ থেকে তার বাবার ওই আধ্যাত্মিকতার জগৎ থেকে। ক্লিয়ার হয়েছে? একটু এবার তুমি ভাব, এই জগতে যারা মানুষ বিশ্বাস করে, এই জগতে যারা থাকে, ওরা কোনদিন ওই জগৎ থেকে বিশ্বাস করে?
আবার ওই জগতে যারা বিশ্বাসী হয় বা থাকে তারা এই জগৎটাকে বিশ্বাস করবে না কেন? কারণ এই জগতে যে সমস্ত মানুষগুলো বসবাস করে এরা যুক্তিতে বিশ্বাস করে, এরা তো যুক্তি বিশ্বাস করা। আবার এখানে যারা থাকে তারা কিন্তু বিশ্বাস মানে বিশ্বাসে থাকে, বিশ্বাসের উপর ভরসা করে থাকি দিই ওরা। বুঝা গেল? ওরা অনুমান করবে, ওরা বিশ্বাসে থাকবে, আর ইয়ারাকে কিন্তু যুক্তি এরা বুঝে দেবে যে আমি ছিলাম এই জগতে তবুও ফলো করে গেছি ওই জগতে। তার মানে মামা আমি ছিলাম সায়েন্টিস্ট, কিন্তু আমার মধ্যে তাহলে আংশিক বিশ্বাস তো ছিল আধ্যাত্মিকতা। তাহলে আজকে একটা নার্সিং হোমের বাইরেও তো ঠাকুর থাকে না, কেন থাকে? তাহলে নার্সিং হোমে যতগুলো স্টাফ থাকে, ডাক্তার হোক বা নার্স হোক, ওরা তো সবই জগতে বিলং করে, বুঝলো? আর আজকে ওই নার্সিং হোমটার বাইরেটা তো তুই দেবদেবী মন্দির ফন্দির করে রেখেছি, কেন? তাহলে ওই জগতে বিশ্বাস করেছে। আজ একটা ডাক্তারও দেখবি গাড়ি দিয়ে নিজের যখন চালাবে অন্য করে গাড়ি দিতে পারে, তাহলে কেন? ওই জগতে থাকে নিয়ে ওই জগৎ বিশ্বাস আছে। আচ্ছা চলো এবার আবার স্পিরিচুয়ালিটির যে জগতে যে থাকে ও আরো শরীর খারাপ হলে নার্সিং হোমে বিশ্বাস, তার মানে এও আংশিক ভাবে ওই জগৎটাকে বিশ্বাস করে, ও আরো ভিতরে বিশ্বাস আছে ইয়ার প্রতি। বুঝা গেল? আর এই কারণে আমি কিন্তু সারা জীবন ধরে ইমুলেট করে গেছি এই স্পিরিচুয়ালিটির জগৎটা। ক্লিয়ার হয়েছে? তাহলে এইবারে যেখানে বিজ্ঞান জগতের অবস্থান, তাহলে আধ্যাত্মিকতার অবস্থান কোথায়? মনে রাখবি যেখানে যুক্তি শেষ হয়, যেখানে যুক্তি শেষ হয় ওইখানে আধ্যাত্মিকতা জন্ম হয়। যেখানে যুক্তি তুই দিতে লারবি সেখানে আধ্যাত্মিকতার উৎস। এর জন্মটা হয় কোথায়? যেখানে কি শেষ হয়ে যায়। গেল মাথার উপর? আনো না গেল। একটা ঘটনা মনে তোদেরকে আমি বলেছিলাম, আরে বছর তো একটা মেয়ের আমাদের গ্রামে মামা বাড়ি করে। মেয়েটার মামা বাড়ি কোথায় শুনেছিলাম? আমি মনে বলেছিলাম তোদেরকে, যদি ভুলে গেছিস আরেকবার বলে দিচ্ছি। হাতে নাই বলি, হাতে নাই। মেয়েটার মামা বাড়ি একদম একদম মানে তোর ঘটনা মানে কোনো আমি অনুমানও লাগাচ্ছি নাই, হ্যাঁ, এবং আমি লোকের কথা শোনাও নয়, এবং এটাও নয় যে আমি তখন কিন্তু পোস্ট দিচ্ছি, এটাও নয়। কিন্তু ঘটনাটা যে ঘটছে ওটা তো বুঝতে পারছি। তাহলে মেয়েটার মামা বাড়ি আমাদের গ্রামে, এবং মামা বাড়ি আমাদের গ্রামে হলে আমাদের পাশের ঘরটাই। কি হয়েছে? ওর বিবাহ হইল, বিবাহ হওয়ার পরে একটা ছোট বাচ্চা হয়েছে। এবার বাচ্চাটার কিছু একটা প্রবলেম হয়েছিল, শারীরিক কিছু। তাহলে ডক্টরের চেক আপ করাবার জন্য নিয়ে যাচ্ছে, গাড়িতে করে যাচ্ছে, ড্রাইভার গাড়ি চালাচ্ছে 4 চাকা, বুঝেছিলাম? এখন হা করছে দেখছি। এবারে ড্রাইভারের পাশে বসে আছে ওর হাজবেন্ডটা, ড্রাইভারের পাশে। এই বাচ্চা কোলে বসে আছে কোথায়? একদম ড্রাইভারের সরাসরি পেছনে সিটে কোলে বাচ্চা আছে। আবার পাশে বসে আছে শাশুড়িটা। তাহলে গাড়িতে চাইল, বাচ্চাটা নিয়ে বাঁচলো, গাড়ি যাচ্ছে। হঠাৎ জানি না কি ব্রেকের কারণে হোক, লোককে সাইড দিতে হোক, ড্রাইভার বাবুই কিন্তু একটা গাছকে নিয়ে বাঁচিয়ে দিয়ে পাশে থাকা রাস্তার ধারে যখনই বাঁধিয়েছে, কি করেছে? ওর মাথাটা যাই যে ড্রাইভারটা যাই ওর হ্যান্ডেলে টুঙ্গাইছে, হ্যান্ডেলটা দিয়ে ওর মাথা ফাটিয়েছে। পাশে থাকা যে হাজব্যান্ডটা বসেছিল ও আগের দিকে যে কাঁচের ওদিকে উঠে গেছিল, সেই কনুটা আবার যাই এখানে ফাটিয়েছে। পাশে বসে থাকা যে শাশুড়িটা ওর হাঁটুটা ভেঙেছে, আগের দিকে সিটটি লাগিয়ে ধরে। আর এই যে মেয়েটা যার কোলে বাচ্চা ছিল, ইও এবারে ধাক্কা খেয়ে আগের দিকে সিটটাকে গেছে, দিয়ে ওর এইখানটা গেছে, এইখানে জয়েনিং। আর হাত থেকে বাচ্চাটা পুচকে গেছে। আর পুচকে গেছে কথা, জানলাটা খোলা ছিল ওদিকে বেরিয়ে গেছে, মানে জানলাটার বাইরে পড়ে গেছে বাচ্চাটা। বুঝা গেল? এরপরে ইয়ার এইখানটা গেছে, এক লোকের হাঁটু গেছে, এক লোকের কোনোই গেছে, এক লোকের মাথা গেছে, বাচ্চাটার কিছু গেছে। এবার তুই কি ব্যাখ্যা দেবি যে কেন হইল না? তুই যদি জিজ্ঞাসা করি যে কেন কিছু হইল না, এবার তখন কি করবি? তুই কি বলবি জানি? তোর উত্তর একটাই আছে, তোর একটাই উত্তর আছে, ও বাচ্চা নিয়ে ছোট বাচ্চা তো বাকে রক্ষা করেছে, বড় হোক আল্লাহ হোক, ও রক্ষা করে, যেটা তুমি বলে দিবি। কেন? কেন? তোর যুক্তি নেই তোর কাছে, তোর কাছে যুক্তি নাই, তোর কাছে যুক্তি নাই বলে তুই ইয়ার আশ্রয় নিয়ে নিলিস, ওয়ার উপর ভরসা করছিস, মানে তুই ইয়ার দিকে চলে গেছিস। তাহলে ইয়ার জন্ম কোথায় হয় বলতো? যেখানে বিজ্ঞানের যুক্তিটা শেষ হয়ে যায়, সেইখানে আধ্যাত্মিকতার জন্ম। একটা ভাইরাল ভিডিও আমি ইউটিউবে অনেকদিন আগে দেখেছিলাম, জানেন যে ভিডিওটা এখন আছে না, তোরা দেখবি ওই বাচ্চার সাইকেল খেলাটা, আর উঠানটাই খেলছে। এই বাচ্চাদের ছোট সাইকেল হয় না, পেটালওয়ালা, হ্যাঁ, দুদিকে দূরে চাকার মাঝে পেটাল দিয়ে গিলি করে চালায়, হ্যাঁ। এবার ওদের রাস্তা ধারে বাড়ি, হ্যাঁ, ওদের উঠানটা এখন মানে টাউন টাইপের, গেটটা সবসময় লাগা থাকে। এবার কি কারণে সেদিন হয়তো কেউ বাইরে গেছে, গেটটা খোলা অবস্থায় আছে, আর ছেলেটা পুরো সাইকেল ঘুরেছে, কিন্তু এবার হ্যান্ডেল ওদিকে চলে গেছে রোডের দিকে, আর কড়কড়াই নেমে গেছে রোডের দিকে সাইকেল সময়। সেই সময় করে 4 চাকা বেরিয়ে চলে গেল, সিসিটিভি ক্যামেরা পুরো দেখা যাচ্ছে, সাইকেল পেটালে দিয়ে সিট এদিকে এদিকে হ্যান্ডেল ফ্যান্ডেল সব চিৎচাতন করে দিয়ে চলে গেছে। ছেলেটা তোড়ে ঘুরে ঢুকেছে। এটা বিশ্ব তুই কি করে ভিক্ষা করবে? ছেলেটা কি করলো? সাইকেলটা যেখানে দেখে এরকম অবস্থা,
তো বিশ্বাস তো ব্যাখ্যা দিতে লাগবে যে ছেলেটার কেনা কিছু হইল না, ও ফট করে একটু উপরে তৈরি করে ঢুকে দিল। এবার তুই যখন ব্যাখ্যা দিতে লাগবি তখন বলবি বেঁচে দিয়েছে, তার মানে তুই যুক্তি দিতে লাগলি, যুক্তি দিতে যখন লাগলি তখন ইহার জন্ম নেই। বুঝা গেল? তাহলে আধ্যাত্মিকতার জন্ম কোথায় হয়? যেখানে যুক্তির শেষ। ক্লিয়ার হয়েছে একটা লাইন, একটা ছকাইলে। আচ্ছা, এইবারে আমি কি করেছি, সারা জীবন ধরে ইমুলেট করে 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 গেছি। তারপরে লাইন দেখা, তারপর লাইন দেখে থাকাবি, আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড। পরের লাইন দেখে থাকা, I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. I have endeavored বলে একটা ওয়ার্ড আছে, দেখ endeavored বলে একটা ওয়ার্ড আছে। endeavored ওয়ার্ডটার মানে লাগবে প্রচেষ্টা। endeavored বলে যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটাকে তুলবি endeavored। endeavored কথাটার মানে লাগবে প্রচেষ্টা। endeavored কথাটার মানে লাগবে প্রচেষ্টা, effort, E double F O R T। endeavored কথাটা মানে হলো এফোর্ট, ই ডাবল এফ ও আর টি, এফোর্ট বা প্রচেষ্টা। তাহলে আমি প্রচেষ্টা করেছি, আই হ্যাভ endeavored, তার মানে কি রে, আমি প্রচেষ্টা করেছি। আচ্ছা, কিসের প্রচেষ্টা করেছি? বুঝা, টু আন্ডারস্ট্যান্ড আছে দেখো এখানে ওয়ার্ডটা, endeavored টু আন্ডারস্ট্যান্ড, তার মানে কি আমি প্রচেষ্টা করেছি, আমি চেষ্টা করেছি আন্ডারস্ট্যান্ড করার। আচ্ছা, কি বোঝার চেষ্টা করেছি? দেখো লেখা আছে আই হ্যাভ endeavored টু আন্ডারস্ট্যান্ড দা, আন্ডারলাইন করবি, দা থেকে দা ফান্ডামেন্টাল ট্রুথস দেখে দেয়, the fundamental truths, the fundamental truths টা আন্ডারলাইন করবি, পরে আসছে ফান্ডামেন্টাল ট্রুথ কাকে বলে। ফান্ডামেন্টাল ট্রুথটার বাংলাটা লিখবি মৌলিক সত্য। ফান্ডামেন্টাল ট্রুথস কথাটা মানে লিখবি মৌলিক সত্য, ওটাকে ফান্ডামেন্টাল ট্রুথ বলা। ফান্ডামেন্টাল ট্রুথ মানে লিখবি মৌলিক সত্য। ফান্ডামেন্টাল ট্রুথস কথাটা মানে লিখবে মৌলিক সত্য। তাহলে আমি কি বোঝার চেষ্টা করেছি, কি প্রচেষ্টা করেছি বুঝার? The fundamental truth, একটা মৌলিক সত্য। যে মৌলিক সত্যটা কি হয়েছিল? রিভিল টু মি, রিভিল টু মি, রিভিল কথাটা মানে লাগবে উদ্ঘাটিত করা, প্রস্ফুটিত করা। রিভিল কথাটা মানে লাগবে উদ্ঘাটিত করা, প্রস্ফুটিত করা, ওটাকে রিভিল বলা। রিভিল কথাটার মানে লাগবে উদ্ঘাটিত করা, রিভিল কথাটার মানে লাগবে প্রস্ফুটিত করা। তাহলে যে ফান্ডামেন্টাল ট্রুথটা, যে মৌলিক সত্যটা প্রস্ফুটিত করে দিয়েছিল আমার মধ্যে আমার বাবা, রিভিল টু মি বাই মাই ফাদার। আমার বাবা আমার মনের মধ্যে কি প্রস্ফুটিত করে দিয়েছিল? মৌলিক সত্য। এবার ফান্ডামেন্টাল ট্রুথ বা মৌলিক সত্য মানে কি? ফান্ডামেন্টাল ট্রুথ বা মৌলিক সত্য মানে হচ্ছে যেটাকে তুমি কোনো দিনের জন্য যুক্তি দিয়ে মিথ্যা বানাতে পারবে না। ভালো করে বুঝবে, ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক সত্য। মৌলিক সত্য কাহাকে কয়? যাকে তুমি যুক্তি দিয়ে মিথ্যা বানাতে পারবে না, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ট্রুথ। মানুষ মরবে, মানুষ একদিন তোমার মরবে, এটাকে তুমি যুক্তি দিয়ে মিথ্যা করতে পারবি? যুক্তি দিয়ে বুঝাই আমাকে বুঝাতে পারবি তুই যে মরবে কি না? পারবি না। তাহলে মানুষ যে মরবে এটা একটা কিসের উদাহরণ? ফান্ডামেন্টাল ট্রুথের উদাহরণ, মৌলিক সত্য। মানে যেটাকে তুমি যুক্তি দিয়ে মিথ্যা বানাতে পারবে নাই, সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল ট্রুথ। হয়ে গেল। আর এই পৃথিবীতে যে এক ধরনের মৌলিক সত্য বিরাজমান, পৃথিবীতে যে একটা মৌলিক সত্য আছে, এটা আমি বুঝতে পারছিলাম যে আমার ভেতরে ভেতরে কবে যে বাবাই প্রস্ফুটিত করে দিয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। বুঝলাম কবে? পরে, তখন যখন সারাটা জীবন ধরে আমি ইমুলেট করতে গেছি, আমি সারাটা জীবন ধরে বাবাকে ইমুলেট করে করে গেছি। আর ইমুলেট করে 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 বয়স যখন আমার বাড়িল, তখন আমি একদিন বুঝতে পারলাম যে বাবাই কোথাও না কোথাও মনের অজান্তেই আমার মনের মধ্যে প্রস্ফুটিত করে দিয়েছে কি এটা মৌলিক সত্য। অজান্তে কেন? অজান্তে কেন? মানে ধর আজকে তোর স্কুল শুরু হয়েছে 10:45, স্কুল শুরু হয়েছে তোর 10:45, তুই একদিন 10:50 বেচারি তোর হয়ে গেছে, পৌঁছে দিয়ে তোকে গেট ঘোরানো ঘুরাই দিল। কেন ঘুরাই দিল? না তোর 5 মিনিট লেট। গেট কিপারটাকে তুই অনুনয় বিনয় করলে, রিকোয়েস্ট করলে, অনুরোধ বলে যে না দাদা দেখো কাকু আমার 5 মিনিট লেট হয়ে গেছে, অন্য দিনে আমি টাইমেই আসি, তা ঢুকতে তাও দিল না। পরের দিন আসবি, টাইমে যদি আসবিস তো ঢুকতে পারবি না, ঢুকতে পারবি না, তুই আলি ঘর তোমাকে গাল দিয়ে দিয়ে আসবি যে তোকে ঢুকতে দিল না, নাই তোমার ভালো নাই বলবি তুই। 5 মিনিট লেট হলে অন্য দিন কথা ছিল লেট করে আমাকে দেখতে পেলো, এরকম তুই বলে বলে আসবি। আচ্ছা, পরের দিন স্কুল চলে গেছে, পরের দিন 45 30-এ ঢুকে গেছি, সেদিন তোকে ঢুকতে হবে, আগেই চলে গেছিস, সেদিন তোকে ঢুকতে দিল। কেন ঢুকতে দিল না? একটা স্কুল ড্রেস তো পরা ছিল, প্যান্টটা পরে গেছিস, জামাটা নাই, জামাটা পরে গেছিস প্যান্টটা নাই।
তার সেকেন্ড রিজনটা কি হলো না তোর কমপ্লিট তোর একদম পুরো ইউনিফর্ম নাই তুই বাবু বাজে সেকেন্ড রিজন দিদি ঘর হ্যাঁ আমাকে দেখতে পাইলো অন্যদিন তো অন্য ছিল তো নাই ইয়া করে তখন তো থেকে ঢুকে বুঝতে পারা গেল ক্লিয়ার হয়েছে আজকে তুই সেই মাস্টারটাকে ভালো বলিস যে তোকে হেল্প করে পরীক্ষার সময় সেই মাস্টারটাকে আমাদের কাছে খারাপ যে টুকলি ধরে নেই অবশ্যই মাস্টারটা ভালো হয় যে টুকলি ধরে নিবে সে মাস্টারটা আমাদের কাছে ভালো হতে পারে যে মাস্টারটা 5টা এমসিকিউ আমার কাছে বলে দিবে সেই মাস্টারটা ভালো তুইও জানিস যে টুকলি দিলে খারাপ কিন্তু তুই নিজের স্বার্থে তাকেই ভালো বলবি যে তোর টুকলি হয়তো দেখার পরও ধরলই নেই মাস্টারটাই কি বলবি তুই মাস্টারটা বহুত ভালো ছিল জানিস আমাকে দেখেও ধরল না আমি লিখতে দিয়েছি কিন্তু তুইও জানিস আমি যেটা কাজটা করি যেটা ভুল বটে তুই নিজের স্বার্থের জন্য এটা ভালো বলবি ক্লিয়ার হয়েছে আজকে যখন তোর 50 বছর বয়স হবে সেদিন তুই রিয়েলাইজ করে যাবি যে জানিস আমাকে স্কুল থেকে এরকম দুবার ঘুরাই দিয়েছিল ঢুকতে দেয় নাই মনের অজান্তে আমার ভিতরে ভিতরে ওই গেট কিপারটা পাংচুয়ালিটি স্থাপন করে দিয়েছে যে নিয়মে আয় নিয়মে কাজ কর ওটা রিয়েলাইজ তুই কখন করতে পারবি যখন তোর বয়সটা বাড়বে বুঝে গেল যে আমাদের দরকার আছে নিয়মটা দরকার আছে এখন তো নিজের স্বার্থের জন্য তুই গেট কিপারটাকে গাল দিবি কিন্তু একটা বয়সে যখন পৌঁছাবি তখন তো সেই মাস্টারটাকে ভালো মনে হবে যে তোকে ধরে ধরেছিল এখন মনে হবে না তখন তো সেই মাস্টারটাকে খারাপ লাগবে যে তোকে বলে নিয়ে পঙ্গু করে দিয়েছিল আজকে তোর পরীক্ষার সময় কোনো বন্ধু তোকে যদি দেখায় তুই কি ভাবছি তোকে হেল্প করছে হচ্ছে হেল্প সাময়িক হেল্প করছে তোর এখন ভালোই লাগবে ও আমাকে দেখিয়ে লিখতে দিয়েছে কিন্তু দেখ ওকে দেখার মধ্যে দিয়ে কথানুকথা তোর বন্ধুটা তুই পঙ্গু করছি কম দিকে গেলে পরের বার উপরে নাই আসবে তোর তোর ইয়ার জন্য আসবে যে ও তো দেখাবে তোমার সামনে তো পাইছে সিট নাই পড়ে ও দেখাবে তো তার মানে কি ওই এরিয়াটা তো তুই পড়লিস নেই কেন ওই দিক দিয়ে তোকে দেখিয়ে দিলি একটা যখন এজে পৌঁছাবি তখন তোর মনে হবে যে ওই লোকের কাছে হেল্প নিতে যাই আমি নিজে বঙ্গ হইনি বুঝা গেল আমি ছোট থেকে বাবাকে ফলো করে করে বড় হয়ে গেছি তখন বুঝতে পারিনি বাবা আমার ভেতরে কি ঢুকাই নিয়েছে যখন বড় হচ্ছে তখন বুঝতে পারলি যে বাবাকে ফলো করতে গিয়ে বাবা আমার ভেতরে কি ভিতরে প্রবেশ করে নিয়েছে আমার ভেতরে কি রিভিল করে দিয়েছে বাবা সেটা কি ফান্ডামেন্টাল ট্রুথস বুঝা গেল এখানে এবার ফান্ডামেন্টাল ট্রুথ মানে কি বললাম মৌলিক সত্য ধ্রুব সত্য যে জিনিসগুলোকে আমরা যুক্তি দিয়ে মিথ্যা বানাতে পারি না তাদেরকে মৌলিক সত্য বা ফান্ডামেন্টাল ট্রুথ বলে এটা তো ক্লিয়ার হয়েছে এটা আমি আমার ভিতরে প্রস্ফুটিত করে দিয়েছে কে আমার বাবা বুঝা গেল রিভিল টু মি বাই মাই ফাদার এন্ড ফিল কনভিন্সড পরের লাইন এন্ড ফিল কনভিন্সড ফিল মানে অনুভব করা ফিল কথাটার মানে হলো অনুভব করা আর কনভিন্সড কথাটার মানে হলো বুঝতে পারা ফিল মানে হচ্ছে অনুভব করা আর কনভিন্সড কথাটার মানে হচ্ছে অনুভব করা বড় যখন হইলাম তখন আমার অনুভূতিটা তৈরি হইলো আমি বুঝতে শুরু করলাম আচ্ছা কি কনভিন্সড হইলো আমার মনের মধ্যে আমি কি বুঝতে পারলাম দেয়ার থেকে আন্ডারলাইন দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার পর্যন্ত দেয়ার থেকে আন্ডারলাইন করবি ডিভাইন পর্যন্ত পাওয়ার পর্যন্ত যে আমি বুঝতে পারলাম আমার মনের মধ্যে সেই অনুভূতিটা হইলো যে দেয়ার একটা বলে যে দেয়ার হ্যাঁ দেয়ার মানে এখানে এখানে সেখানে দিব না সেখানেই বল দেয়ার মানে এখানে দেয়ার মানে সেখানে আছে চলো তাহলে দেয়ার মানে সেখানে বলতে কোনখানে জগৎটাই পুরো জগৎটাই পুরো বিশ্বটাই পুরো ওয়ার্ল্ডটাই দেয়ার অর্থাৎ এই জগৎটাই বিরাজমান অবস্থিত এক্সিস্ট কথাটার মানে হলো অবস্থান করা এক্সিস্ট হলে একটা ওয়ার্ড আছে দেখ এক্সিস্ট কথাটার মানে লাগবে অবস্থান করা দেয়ার এক্সিস্ট মানে এই পৃথিবীতে অবস্থান করে দেয়ার এক্সিস্ট কথাটার মানে কি দেয়ার এক্সিস্ট মানে এই পৃথিবীতে অবস্থান করে এই পৃথিবীতে কি অবস্থান করে এই জগতে কি অবস্থান করে একটা ডিভাইন পাওয়ার মানে ডিভাইন পাওয়ার এবারে ডিভাইন পাওয়ার মানে কি ডিভাইন পাওয়ার কথাটা মানে লাগবে স্বর্গীয় শক্তি বা দৈব শক্তি স্বর্গীয় শক্তি বা দৈব শক্তি ডিভাইন পাওয়ার ডিভাইন কথাটার বাংলা মানে স্বর্গীয় বা দৈব আর পাওয়ার মানে শক্তি তাহলে ডিভাইন পাওয়ার শব্দটার মিনিং লিখবি স্বর্গীয় শক্তি বা দৈব শক্তি আমি আস্তে আস্তে বড় যত হইতে থাকিলাম আমার ভেতরে ভেতরে ওই অনুভূতিটা আসতে থাকলেও কি অনুভূতিটা আসতে থাকলেও যে এই পৃথিবীতে একটা দৈব শক্তি আছে দৈব শক্তি মানে কি ডিভাইন ডিভাইন দৈব শক্তি মানে কি দেব প্রদত্ত শক্তি তো দেব প্রদত্ত শক্তি মানে তো সেই ফান্ডামেন্টাল ট্রুথের দিকেই যাচ্ছে যেটা তুই ব্যাখ্যা করতে পারবি ওই যে বললাম না একটা বই ছেলেটাকে কে বাঁচান দিল ওই বাঁচানছে তাহলে ও বাঁচানছে মানে তুই কোন পাওয়ারের কথা বলছিস ডিভাইন পাওয়ারের কথা বলছিস তুই বুঝে গেল ও রক্ষা করেছে বাকি সবাই হাড় ভাঙে গেছে ওকে কে বাঁচালো ছেলেটাকে
চার চাকাটা চিড়ে গেল, আরো দড়ি ঢুকিয়ে দিলে ওকে কে বাঁচাচ্ছে? ওই বাঁচাচ্ছে। এবার বাঁচাচ্ছে মানে তুই কোন পাওয়ারের কথা বল? ডিভাইন পাওয়ারে। আর ডিভাইন পাওয়ারটা এমন একটা পাওয়ার যেটাকে তুই যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারবি। আর আমরা এটাও বললাম যুক্তি দিয়ে যেটা ব্যাখ্যা করতে পারবে সেটাকে কি ট্রুথ বলে? ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে হ্যাঁ ডিভাইন পাওয়ারটা একটা এক্সাম্পল হয় ফান্ডামেন্টাল ট্রুথের। ফান্ডামেন্টাল ট্রুথ মানে যদি মৌলিক সত্য, ফান্ডামেন্টাল ট্রুথ মানে যদি হইলো যেটাকে তুমি যুক্তি দিয়ে বোঝাতে পারবে না, আর ডিভাইন পাওয়ারটাকে যদি আমি যুক্তি দিয়ে না বোঝাতে পারি, তাহলে ডিভাইন পাওয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ ফান্ডামেন্টাল ট্রুথ। বিচারধারাটা বুঝবি ভালো করে। আধ্যাত্মিক পড়া পড়ে ওই দ্য নাইন্থ প্ল্যানেট দেউলির মতন লয়, প্রেমের গল্প শনি আসবো পড়তে লিখবো বাদ যাবো, এটা তো লাগে না। ডিভাইন পাওয়ারের গল্প চলছে। আবার এখানে বুঝেছি আমি ফান্ডামেন্টাল ট্রুথ যখন বুঝাইলাম আমরা বা আলোচনা করলাম, কি বললাম? ফান্ডামেন্টাল ট্রুথ মানে হচ্ছে এক ধরনের মৌলিক সত্য। মৌলিক সত্য মানে কি? যেটাকে তুমি বিচার দিয়েও মিথ্যা বানাতে পারবে না। হয়ে গেল। আচ্ছা চলো, এবার যখন ডিভাইন পাওয়ারের গল্প আসছি আমরা, ডিভাইন পাওয়ার মানে বললাম দৈব শক্তি, ডিভাইন পাওয়ার মানে বললাম স্বর্গীয় শক্তি। তাহলে দৈব শক্তি বা স্বর্গীয় শক্তিটা এমন একটা জিনিস যেটাকে আবার তুমি বিচার দিয়ে বুঝাতে পারবে, বিচার দিয়ে তুই বুঝাতে পারবি না। বুঝা গেল? আচ্ছা বিচার দিয়ে যখন বুঝাতে পারবি না, তার মানে তো সেটা ফান্ডামেন্টাল ট্রুথ, সেটাই ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে ফান্ডামেন্টাল ট্রুথের একটা উদাহরণ কি? ফান্ডামেন্টাল ট্রুথের একটা উদাহরণ হলো এই পৃথিবীতে অবস্থান করা দৈব শক্তি। আর এইটা আমি অনুভব করেছিলাম বড় হয়ে। লেখা আছে ফিল কনভিন্সড দেয়ার এক্সিস্টস এ ডিভাইন পাওয়ার। এখানে তো ক্লিয়ার হয়েছে? হলো নাই হয়েছে? এবার খাতাটা রেখে যা। খাতাটাকে মাঝে লিখবি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। খাতাটাকে মাঝে লিখ দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। খাতাটাকে মাঝে লিখবি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। এখান থেকে যা লেখো দ্য ফান্ডামেন্টাল ট্রুথস বলে খাতাটাকে মাঝে লেখ। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস এটা খাতার মাঝে লিখলাম আমরা। এবারে ফান্ডামেন্টাল ট্রুথস যেটা বটে সেটা আমরা একটা एग्जांपल পাইছি। তাহলে এখান থেকে দিচ্ছি না যা, আর এখানে লেখ ডিভাইন পাওয়ার। এখানে লেখ ডিভাইন পাওয়ার। এইখান থেকে ছকটা পৌঁছা, এটা করে যা। এইখান থেকে পড়েছি আমরা যে একটা ফান্ডামেন্টাল ট্রুথ এই জগতে বিরাজমান। সেই ফান্ডামেন্টাল ট্রুথটা কি? নয় এই জগতে বা এই পৃথিবীতে দৈব বা স্বর্গীয় শক্তির উপস্থিতি। এক্সিস্ট কথাটাই মানে হলো বিরাজ করা, মানে উপস্থিত থাকা, সেটাকে এক্সিস্ট বলে, অবস্থান করা, ওটাই এক্সিস্ট করা। আচ্ছা এবার লাইনে থাকা বলছে এই যে ডিভাইন পাওয়ারটা পৃথিবীতে অবস্থিত, এর দুটো কাজ, এর দুটো কাজ আছে। দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার। ওর কাজটা কি? দেখ লাইনটাকে দেখা। দ্যাট can lift one up from confusion, misery, melancholy and failure and guide one to one's true places and full stop হয়ে যাচ্ছে। হয়েছে? তোর গোলদাগ ঘুরাবি লিফট আপ শব্দটাই মাঝটাই ওয়ান লেখা আছে, মাঝটাই ওয়ান লেখা আছে না, লিফট ওয়ান আপ আছে। তাহলে ভার্বটা কি বলে? লিফট আপ। ওখানে একটা গোলদাগ ঘুরা ওয়ান সমাজ ঘুরে লিফট আপ করা। আরেকটা শেষ দিকে যাই এটা গাইড বলে একটা ওয়ার্ড পাবি, ওই গাইডটাই গোলদাগটা, ওই গাইডটাই গোলদাগটা যাই ঘুরাবি। তাহলে ফান্ডামেন্টাল ট্রুথ বা ডিভাইন পাওয়ারের কটা কাজ? একটা হচ্ছে লিফট আপ করা আর একটা গাইড করা। হয়ে গেল। তোরা 6:35 ডিভাইন পাওয়ার পর্যন্ত হলো। এর দুটো কাজ তো, এবার এখান থেকে দুটো ভাগ কর, এইখান থেকে দুটো ভাগ নিয়ে যা দুদিকে, এখান থেকে দুটো ভাগ দেবি, ডিভাইন পাওয়ার থেকে দুদিকে দুটো ভাগ কর। হয়ে গেল। এইবারে এক ভাগে লিখবি এখানে লিফট আপ বলে শব্দটাকে লেখ, লিফট আপ। এটার মিনিংটা পাঁচটা ব্র্যাকেট দিয়ে আমরা লিখেও নিব। লিফট আপ বলে শব্দটাকে লেখ। হয়ে গেল। এখানে লিফট আপ শব্দটার মিনিংটা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবি প্রোটেক্ট, PROTECT, PROTECT। ডিভাইন পাওয়ারের একটা কাজ কি? আমাদেরকে প্রোটেক্ট করা, এই ডিভাইন পাওয়ারে আমাদেরকে রক্ষা করে। হয়ে গেল। আচ্ছা কোথা থেকে রক্ষা করে? চারটা ওয়ার্ড দিয়ে আছে, চারটা ওয়ার্ড দিয়ে আছে, কনফিউশন, মিজারি, মেলানকলি, ফেলিওর। এই চারটা দেওয়া আছে ওয়ার্ড। তাহলে এইখানে আমার চারটা ওয়ার্ড এখানে বের করেন এইভাবে, এইখান থেকে এইভাবে একটা দাঁড়িয়ে যান আর চারটে বানান, এখান থেকে চারটে ওয়ার্ড বের করেন। প্রথম ওয়ার্ড আসছে আমাদের কনফিউশন, তারপরে আসছে আমাদের মিজারি, তারপরে আসছে আমাদের মেলানকলি, আর তারপরে আসছে আমাদের ফেলিওর, FAILURE। কনফিউশন, মিজারি, মেলানকলি,
ফেলিওর। এই চারটে ওয়ার্ড বের করবে এখান থেকে। এবারে এগুলোর মিনিং গুলো যদি না জানা থাকে লিখে লিখে যাবে। কনফিউশন মানে হচ্ছে মানসিক দ্বন্দ্ব। কনফিউশন বলে যে শব্দটা আছে এটা হচ্ছে আমাদের মানসিক দ্বন্দ্ব। কনফিউশন মানে লিখবি মানসিক দ্বন্দ্বকে কনফিউশন বলে। কনফিউশন মানে হচ্ছে মানসিক দ্বন্দ্ব, অর্থাৎ মনের মধ্যে যখন আমার বিতর্ক চলতে থাকে, এটা করবো না করবো না, এটা নিবো নাকি নিবো না, যাবো কি যাবো না, এর কথা শুনবো কি শুনবো না, এই যখন তোর মাইন্ডটা এইভাবে চলে ওটা কনফিউজিং মাইন্ড। তাহলে মানসিক দ্বন্দ্বের মধ্যে তুই ঘুরিস। বুঝা গেল? আচ্ছা, মিজারি মানে কি? মিজারি মানে লিখবি যন্ত্রণা। মিজারি মানে হচ্ছে যন্ত্রণা। মেলানকলি মানে হচ্ছে দুঃখ। ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা। ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা। কনফিউশন মানে হচ্ছে মানসিক দ্বন্দ্ব। মিজারি কথাটা মানে হচ্ছে যন্ত্রণা। মেলানকলি কথাটা মানে হচ্ছে দুঃখ। আর ফেলিওর মানে হচ্ছে ব্যর্থতা। তাহলে এই যে জিনিসগুলোর উপর যখন আমরা পড়ে যাই, এই যে যাই জীবনটাই বাঁচে থাকতে থাকতে যখন আমি কনফিউশনে পড়ি, আমি যখন ফেলিওরের মধ্যে পড়ে যাব, আমি যখন মেলানকলির মধ্যে পড়ব বা মিজারির মধ্যে পড়ব, কোন মানুষটা পড়ে না? এই চারটে ওয়ার্ডের মধ্যে সবাই পড়ে। বা কোন মানুষটা দুঃখ নেই, কোন মানুষটা যন্ত্রণা নেই, সবাই আছে। কোন মানুষটা ব্যর্থ হয়নি, কোন মানুষটার মধ্যে মানসিক দ্বন্দ্ব চলে না। কিন্তু এই যে প্রবলেমেটিক জায়গাগুলো যখন মানুষ পড়ে, তখন এই জায়গাগুলো থেকে প্রটেক্ট করে ডিভাইন পাওয়ার। বুঝতে পারলি? ডিভাইন পাওয়ার কখন প্রটেক্ট করে? যখন তুই এইগুলোর মধ্যে পড়িস। দেখ, এইগুলা হচ্ছে এমন এমন জিনিস যেগুলো তোর ভয় ঢুকাবে ভিতরে। এইগুলো হচ্ছে এমন একটা জিনিস যখন তোর ভয় ঢুকিবে ভিতরে, তাহলে আমি তো হেল্পলেস, আমাকে কে সাহায্য করবে? তখন তুই ইয়ার পাতলে খুঁজে করবি। আর পাতলে ডিভাইন পাওয়ার বাঁচা আমাকে। বুঝে গেল কিছু? তখন তুই যুক্তি যাবি না, তখন চিড়িয়া নিয়ে তুই মন্দির যাবি। বুঝতে পারলি কিছু? তুই যুক্তি যাবি না, বুঝে দুঃখারি ঘুরাবি। দুঃখারি ঘুরানোটা তো একটা ডিফাইন পাওয়ার। দুঃখারি একটা সংজ্ঞা দিচ্ছে, संज्ञा दीचे वो किसे विश्वास रखीचे डिवाइन पावरे वक्त सीधा আপনি কেন দিছি संज्ञा ও লাগবে বলি তো দেখেছে কাকে কি করতে ও দেখেছে মাইক কি করতে এখন করে তো কালে মরালে দিছি কেন দিছি পবন দিয়ে লেছে দিছি বলে এই ন কেন দেই ও বলতে লাগে ও দেখেছে করে এখন বুঝা গেল ও মন্দিরের লোকের সঙ্গে যাচ্ছে কেউ মসজিদে যাচ্ছে কেউ গির্জায় যাচ্ছে কারণটা কেন ও দেখেছে করতে ও ছোট থেকে ওই বিশ্বাসে বড় হয়ে গেছে বুঝা গেল ওর বংশ পরম্পরায় করে 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 এসেছে এমন হতে পারে পুরোটা মিনিং সুদ্ধা জানা নাই ও কিন্তু লোকের সঙ্গে যায় বুঝা গেল কেন কারণ এইগুলোর থেকেও ছুটকারা পেতে যায় কষ্টে আছে তাকেও বাঁচাবি আমাকে পাস করেন দিবি আমাকে ঘরে বুঝা গেল দুঃখে আছে যন্ত্রণা আছে তখনই আর পাপ চলে যাই পড়বে তাহলে এই আমাকে কি করছে লিফট আপ করছে প্রোটেক্ট করছে কোথা থেকে না আমার জীবনে আসা কনফিউশন মিজারি মেলানকলি ফেলিওর এইগুলা থেকে তো প্রোটেক্ট করছে কে ডিভাইন পাওয়ার এটা একটা ইয়ার কাজ আর একটা কাজ কি ইয়ার এদিকে চলে যায় ইয়ার আরেকটা কাজ হচ্ছে গাইড করা গাইড এই গোল দ্যাট ব্রাঞ্চেস করা এইদিকে তোরা লিখবি গাইড এইদিকে লিখবি গাইড GUIDE ই আমাকে গাইড করে গাইড মানে চালনা করা গাইড মানে চালনা করা চালিত করা তাহলে ডিভাইন পাওয়ার আমাকে চালনা করে কোথায় চালনা করে এর লেখা আছে তুই লেখা আছে দেখ 1 to 1 ট্রু প্লেস বলে থাকা গাইড 1 গাইডের পরে একটা 1 লেখা আছে গাইড 1 2 তারপরে ঘুরে যে 1টা আছে ওটা অ্যাপোস্ট্রফি আছে গাইড 1 to 1 ট্রু প্লেস তাহলে এইখানে তোরা লিখবি এইখানটাতে শুধুমাত্র লিখবি ট্রু প্লেস বলে ট্রু প্লেস এইখানটাতে লিখবি ট্রু প্লেস বলে ট্রু প্লেস হয়ে গেল আর এই ট্রু প্লেসের পাঁচটাই ব্র্যাকেট দিয়ে ট্রু প্লেস বলতে তিনি কি বুঝাচ্ছেন এখানে লিখবি লাইক দা ব্র্যাকেট দিয়ে পাঁচটাই দা প্রপার প্লেস ইন লাইফ দা প্রপার প্লেস ইন লাইফ জীবনের সঠিক জায়গা জীবনের উপযুক্ত জায়গায় তোকে পৌঁছাইতে সাহায্য করে গাইড করে বুঝা গেল দেখবি যে ডিভাইন পাওয়ার বিশ্বাস হইলে যে লোকগুলো ধার্মিক হয় খুব কম আছে যে ও কোনো খারাপ কাজ করছে যে ডিভাইন পাওয়ারের সঙ্গে জড়িত থাকে দেখবি ধর্ম কর্ম নিয়ে থাকে ও দেখবি সমাজে খুব কম লোক থাকবে গরিবরা যারা খারাপ কাজ করবে তুই খারাপ কাজ করবি তোকে বুঝাবে বুঝিস না বুঝতে পারলে কিছু যে এই পাওয়ারের মধ্যে বিলং করে যে বিশ্বাসী হয় ডিভাইন পাওয়ারে দেখবি ডিভাইন পাওয়ারের সঙ্গে তুই যখনই জড়িত হবি তবে সবসময় ও পরিচালনা করবে সঠিক জায়গায় যাবে লাইফে
তুই খারাপ কাজের সঙ্গে জড়িত থাকবি না। ডিভাইন পাওয়ার তোকে কি শিখায়? ডিভাইন পাওয়ার তোকে শিখায় জীবনে একটা সঠিক জায়গায় পৌঁছাইতে। তাহলে ডিভাইন পাওয়ারের কটা কাজ? দুটো কাজ। নাম্বার ওয়ান কি? লিফট আপ বা প্রোটেক্ট করা। কোথা থেকে? কনফিডেন্স, মিজারি, মেলানকলি আর ফেলিওর থেকে। আরেকটা ইয়ার কি কাজ? আমাদেরকে গাইড করা। গাইড কোথায় পৌঁছাতে সাহায্য করে? না একটা কোনো ব্যক্তিকে জীবনের উপযুক্ত বা প্রপার প্লেসে পৌঁছাতে সাহায্য করে কে? না ডিভাইন পাওয়ার। বুঝতে পারা গেল কিছু? লাইন নাম্বার ওয়ানটা বোঝাবার জন্য একটা ছক করলাম যে আমি সারা জীবনটা ধরে কি করে গেছি? বাবাকে অনুসরণ করে গেছি। বাবার কোনটাকে? জগৎটাকে। বাবার জগৎ কোনটা ছিল? স্পিরিচুয়ালিটি ওয়ার্ল্ড, আধ্যাত্মিকতার জগৎ। আমার কালামের জগৎ কি? এবার ফলো করতে গেছি। ফলো করতে 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 যখন বড় হলো তখন বলছে আমি প্রচেষ্টা করলাম বুঝার। আমি বুঝতে পারলাম যে বাবা না কোথাও না কোথাও আমার মনের মধ্যে প্রস্ফুটিত করে দিয়েছেন কি একটা মৌলিক সত্য। মৌলিক সত্য কি জিনিস? আমরা বললাম যেটাকে আমি যুক্তি দিয়ে বোঝাতে পারি, সেটাই আমার ফান্ডামেন্টাল ট্রুথ। তারপরে আমার অনুভব হলো যে এই জগতে কোথাও না কোথাও একটা ডিভাইন পাওয়ার আছে, দৈব শক্তি আছে, স্বর্গীয় শক্তি আছে। এমন একটা স্বর্গীয় শক্তি বা দৈব শক্তি যেটাকে আমরা যুক্তি দিয়ে বোঝাতে পারি নাই। আর যুক্তি দিয়ে বোঝাতে পারি নাই মানেই সেটা ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে আমরা কি বললাম? তাহলে ডিভাইন পাওয়ারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল ট্রুথের উদাহরণ। এবার সেই ডিভাইন পাওয়ারের লাইফে আমাদের দুটো কাজ থাকে। একটা কাজ হলো আমাদেরকে লিফট আপ করা, আর একটা কাজ করা হলো গাইড করা। আমাদেরকে লিফট আপ করে বা প্রোটেক্ট করে কোথা থেকে? না আমাদের লাইফে থাকা কনফিউশন, মিজারি, মেলানকলি, ফেলিওর থেকে আমাদেরকে রক্ষা করে। আর ডিভাইন পাওয়ারে আমাদের আরেকটা কাজ করে, ই আমাকে গাইড করে নিয়ে যায়, ই আমাকে চালনা করে জীবনের সঠিক দিশার দিকে, জীবনের সঠিক সাফল্যের দিকে, সঠিক একটা রাস্তার দিকে আমাকে নিয়ে যাবে, বেপথে নিয়ে যাবে। স্বর্গীয় শক্তি, স্বর্গীয় শক্তি বেপথে যদি নিয়ে যায় জানবে ডিভাইন পাওয়ার এলে ওটা ডেমনিক ফোর্স হবে। তবে যদি খারাপ পথে পরিচালনা করছে সেটা ডেমনিক ফোর্স। আগের দিন পেয়েছি অশুভ শক্তি, ও তোকে খারাপ পথে পরিচালনা করবে। ভালো পথে যে পরিচালনা করে নিয়ে যায় সেটা হচ্ছে ডিভাইন পাওয়ার। ক্লিয়ার হয়েছে? এটা 6 নম্বরের নোট পড়তে হবে। এটা 6 নম্বরের নোট পড়তে শেষ করা করতে যাইনি যে ফান্ডামেন্টাল ট্রুথ বলে কালাম কি বুঝিয়েছেন, কালাম ডিভাইন পাওয়ারের কি কাজের কথা উল্লেখ করেছেন, ডিভাইন পাওয়ারের আমাদের লাইফে কিসের ভূমিকা, আমাদের লাইফে ডিভাইন পাওয়ার যে কাজ করে সেটা সংক্ষেপে বর্ণনা করো। এই বর্ণনাটা 4 লাইন 4 নাম্বার 3 নাম্বারের পড়বে। এই বর্ণনাটা দুদিকের থাকে তোকে ব্যাখ্যা করতে হবে। এবার যখন তুই ছকে বুঝে থাকবি না তখন বইটা তোকে পড়তে হবে। তুই চোখটা না মিলে ছকটা দেখতে পাবি যে দুটো কাজ, আর এটাকে সেন্টেন্স আকারে লিখলি মুখস্থ করে দেবে। এগুলো ক্লিয়ার হয়েছে? ডিভাইন পাওয়ারের কাজটা তো হয়েছে। লাস্ট একটা লাইন বাঁচিয়ে আছে, লাস্ট একটা লাইন বাঁচিয়ে আছে এন্ড ওয়ান্স, এন্ড দিয়ে শুরু লাইনটা, এন্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, লাস্ট লাইনটা, এন্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স হিজ emotional his physical and physical bond, he will on the way to freedom, happiness and peace of mind. And once an individual severs his emotional and physical bond, he was on the way to freedom, happiness and peace of mind. Last line থেকে আন্ডারলাইন করবে, লাস্ট লাইন থেকে আন্ডারলাইন করবে, লাস্ট লাইন থেকে আন্ডারলাইন করবে। and once মানে কি? একদা। ওয়ান্স কথাটার মানে হচ্ছে একদা। এন্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল বলে একটা শব্দ আছে থাকে, ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে লিখবি, ইন্ডিভিজুয়াল মানে লিখবি একক কোনো ব্যক্তি। ইন্ডিভিজুয়াল বলে যে শব্দটা আছে, ইন্ডিভিজুয়াল মানে লিখবি একক কোনো ব্যক্তি। ইন্ডিভিজুয়াল বলে যে শব্দটা আছে, ইন্ডিভিজুয়াল শব্দটার মানে লিখবি একক কোনো ব্যক্তি। কোন একক ব্যক্তিকে ইন্ডিভিজুয়াল বলে? কোন একটা ব্যক্তিকে, একটা মানুষকে কি বলে? ইন্ডিভিজুয়াল। তাই তো লাইনটার মানে কি? এন্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল, একদা যদি কোন একটা মানুষ, কোন মানুষ যদি কি করতে পারে, একটা ওয়ার্ড আছে দেখ, সেভার্স বলে একটা ওয়ার্ড আছে, সেভার আছে না? SEVERS, এস আছে না? নাই সেভার্স, ঠিক আছে? সেভার্স ওয়ার্ডের মানে লিখবি, সেভার্স ওয়ার্ডের মানে লিখবি লেখ ডিটাচেস, DETOUCHES, detaches, DETOUCH, ES দিবে detaches, বা লিখতে পারে separates, SEPERATES, SEPERATES, separates তার মানে বিচ্ছিন্ন করা। সেপারেটস মানে কি? বিচ্ছিন্ন করা। বাংলাটা কি আছে এখনো পর্যন্ত? যদি কোনো একক ব্যক্তি পারে নিজেকে বিচ্ছিন্ন করতে, আলাদা করতে, আলাদা করতে। আচ্ছা কোথা থেকে আলাদা করতে?
দেখে লেখা আছে এই যে ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, পাইছিস? পরে থাকলে আমি তো তাকাই দিয়ে আছে, আর কি থাকবে, তারপর দিয়েছি ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড। তুই ভাব, এই পৃথিবীতে আমরা যতজন মানুষ বসবাস করি সবাই বন্ডিং এ আছে, মানে বন্ধনে আছে, বন্ধনে সম্পর্কে যুক্ত হয়ে আছে। বাবার সঙ্গে হোক, মায়ের সঙ্গে হোক, পাড়ার প্রতিবেশীর সঙ্গে হোক, বন্ধু বান্ধবের সঙ্গে হোক, সবার সাথে একটা বন্ড তো আবার হয়ে গেছে। ছোট থেকে বড় হইতে হইতে আজকে তুই আরো যত বড় হবি তত তোর বন্ড বাড়তেই থাকবে। স্কুলে পড়েছি 5টা বন্ধু, কলেজে পড়বি আরো 2টো বাড়বে, আরো কোনো একটা প্রফেশনে যুক্ত হবি ওখানে আরো 5টা বাড়বে। তোর কি যতদিন বাঁচে থাকবি তোর বন্ডিংটা বাড়ি 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 যাবে, বুঝা গেল? আর প্রত্যেকটা মানুষের সঙ্গে আমরা একে অপরের সঙ্গে ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি বন্ডিং হয়ে অ্যাটাচ হয়ে আছে, বুঝতে পারলি? ফিজিক্যালি অ্যান্ড ইমোশনালি অ্যাটাচ হয়ে আছি আমরা একে অপরের সঙ্গে। আর আছি বলেই দেখবি ঘরের কারো হলে তুই কাঁদিস, পাশের ঘরের কারো কিছু একটা হচ্ছে তুই কাঁদে, কেউ কোনো একটা অসহায় ভাবে তোর ঘরে এসেছে কাঁদছে বসে বসে, দেখবি ওর সঙ্গে বসে থাকতে থাকতে তুই মন খারাপ তোরও হয়ে যাবে। কেন হচ্ছে? শুধু তোর ঘরের লাগে, পাশের ঘরের মনে কেন হয়েছে? কারণ ওর সঙ্গে তার ইমোশনাল বন্ডিং যাচ্ছে বলে তোর খারাপ লাগছে, আর তোরও। বুঝা গেল কিছু? এই যে ধর কোনোদিনই একটা সৈন্য মরে গেল বর্ডারে, তুই কাঁদছি? কাঁদছি না কেন? ওর সঙ্গে তুই বন্ডিংটা ফিলেই করতে পারছি না, ওইটা হচ্ছে তোর পাশের ঘরে ওই সৈন্যটা যে মরছে, বা যে ওর যদি নিজের ঘরে দেখে হইতো তখন দ্বিতীয় থেকেই মন খারাপ হইতো। ওটা বুঝা গেল? তাহলে আমার যখনই কারোর সঙ্গে বন্ড থাকে, তার অ্যাটাচমেন্টে যখন আমি থাকি, তখন আমার মধ্যে সেই দুঃখটা চলে আসে। আবার ও আর ফুর্তি লাগলে তোরও লাগছে, নিশ্চয় বুঝতে পারলে কিছু? তাহলে আমরা প্রত্যেকেই এই পৃথিবীতে যারা বসবাস করি ইমোশনালি আর ফিজিক্যালি বন্ডে আমরা যুক্ত হয়ে আছি। কালাম বলছেন তুমি যদি সেই বন্ডটাকে কি করতে পারো, সেপারেট যদি করতে পারো, ডিটাচ করতে পারো, যে তোরা থাক, বুঝতে পারলি? আমাকে ওই বন্ডিং এর মধ্যে রাখিস না। আমি একক কোনো ব্যক্তি বলি, আমাকে কাছের মধ্যে থাকিব না, আমি কারো 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 বন্ডিং এ থাকিব না। তুই যদি নিজেকে ডিটাচ করতে পারিস তাহলে সেই ব্যক্তিটাই আসল উপভোগ করতে পারে লাইফে, ফ্রিডম, স্বাধীনতা, হ্যাপিনেস আর পিস অফ মাইন্ড, রাইট? পিস অফ মাইন্ড কি? মানসিক শান্তি। পিস অফ মাইন্ড মানে হচ্ছে মানসিক শান্তি, পিস মানে শান্তি। তাহলে তোর লাইফে ফ্রিডম, তোর লাইফে হ্যাপিনেস বা তোর লাইফের মানসিক শান্তি তুই সেদিনই অনুভব করতে পারবি যেদিন তুই নিজেকে ডিটাচ করতে পারবি। তুই পারবি? পারবি না, পারবি না। কারণ তুই একটা সমাজে বড় হয়েছিস, একটা সমাজে জন্মগ্রহণ করেছিস, প্রত্যেকটা মানুষের তোর উপর অবদান আছে। তাহলে মানুষগুলোর প্রতি তুই অটোমেটিক একটা মায়ার জালে, মায়ার বাঁধনে, বন্ডিং এ তো তুই যুক্ত হয়ে গেছিস সবার সাথে। তাহলে তুই যদি না পারিস বন্ডিংটা ডিটাচ করতে, তাহলে লাস্টের 3টা ওয়ার্ডকে আশা করা যাবে না। তাহলে তুই যে বলিস না আমার মনে শান্তি নাই, তো নাই থাকবে, কেন থাকবে? তুই বন্ডিং এ আছিস, তুই তো বন্ডিং এ আছিস লোকের কাছে, লোকের সঙ্গে তুই বন্ডিং এ ঘেরাই হয়ে আছিস, ঘেরা হয়ে গেছিস তুই। তাহলে তোর কখনো মানসিক শান্তি আসবে নাই। তাহলে তুই কিন্তু একক কোনো ব্যক্তি লই যে তুই মানসিক অশান্তিতে ভুগবি, সবাই ভুগবে। পৃথিবীতে যতজন আছে না সবাই মানসিক অশান্তি ভুগবি, কারো পিস অফ মাইন্ড নাই নিও। আর জীবনে তো সব থেকে বড় ভুল করবি যদি নিজের দুঃখের কথা লোকের সঙ্গে শেয়ার করবি। ও রেডি হয়ে আছে যে কে আগে আছে বলবি, তুই একটা শোনাবি 10টা শোনাই দেবে, ওরা তো আছে ওর কি নাই, তখন শোনাবি বসে বসে। তা তুই যদি একটা শোনাই 5টা শোনাই দিলে, কার লাইফে নাই কিন্তু, সবাই লাইফে দুঃখ আছে। আর কার লাইফের অশান্তি নেই, সবার লাইফে আছে। তুই যদি অশান্তির কথা শোনাইস তুইও শোনাবে তোমার লাইফে, সবাই আছে। তাহলে তুই ফুর্তি থাক, বুঝতে পারলি? ফুর্তি মানুষের কম থাকে, তাহলে ফুর্তি থাকতে হবে, বুঝতে পারলি কিছু? তাহলে ওটাকে উপভোগ করার চেষ্টা করা। যদি দুঃখ শোনাইছিস না কাউকে, বিপদ করে দিবি, ওরা তো আছে, শোনাই 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 তার বিপদ করে দিবি। ব্যাপারটা বুঝা গেল? তাহলে তুমি যদি বন্ডিংকে ডিটাচ করতে পারো তাহলে লাইফে মানসিক শান্তিও পাবে, ফ্রিডমও পাবে আর হ্যাপিনেসও পাবে। আর যদি তুমি বন্ডিং এর মধ্যে থাকো তাহলে নাই পাবে। ক্লিয়ার হয়েছে লাস্ট লাইনটা? তাহলে কোন মানুষটা ফ্রিডম, হ্যাপিনেস, পিস অফ মাইন্ড আজকে এনজয় করতে পারবে? কে? না যে নিজেকে আলাদা করতে পারবে, ডিটাচ করতে পারবে। ক্লিয়ার হয়েছে? লাস্ট লাইনের লাস্ট আরেকটা ছক, লাস্ট লাইনটা আরেকটা ছক বানাবি, লিখবি খাতার বাঁধিয়ে যায়, খাতার বাঁধিয়ে লিখবি একটা ওয়ার্ল্ড বলে একটা শব্দ লিখবি, ওয়ার্ল্ড। একটা তো ওয়ার্ল্ড বলে শব্দ লেখা হয়ে গেল, একটা ওয়ার্ল্ড বলে খাতাটা বাঁধিয়ে শব্দ লেখা, ঠিক আছে? এইবারে এই ওয়ার্ল্ডটার সাথে এখানে দুটো আমরা ওয়ার্ড বের করছি, সেটা হচ্ছে এই ওয়ার্ল্ডটার সাথে আমরা সবাই কি হয়েছি না, সবাই একটা ইমোশনাল বন্ড, ইমোশনাল বন্ড আর একটা ফিজিক্যাল বন্ড, এই দুটো বন্ডের দ্বারা আমরা বানাই আছি। ইমোশনাল বন্ড এন্ড ফিজিক্যাল বন্ড,
ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ড। এই ওয়ার্ল্ডটার সাথে আমরা সবাই এই দুটো বান্ধনে বাঁধাই আছি, এটা তিনি বলতে বুঝলেন। এইবার তিনি বলছেন কি না, এই যে দুটো বাঁধন বুঝা গেল, এই যে দুটো বাঁধনকে তিনি কি করতে বলছেন না, এই দুটো বাঁধনকে তিনি সেভার করতে বলছেন। এক্সট্রাও লিখে দিয়েছে সেভাস। এই দুটো বাঁধনকে তিনি সেভার করতে বলছেন, রিচার্জ করতে বলছেন। হয়ে গেল। যদি তুমি সেভার করতে সক্ষম হও, যদি তুমি সেভার করতে সক্ষম হও, তাহলে তুমি কি কি পাবে? তুমি ফ্রিডম অনুভব করতে পারবে লাইফে, তুমি আজকে হ্যাপিনেস অনুভব করতে পারবে লাইফে, তুমি লাইফে আজকে মানসিক শান্তি বা পিস অফ মাইন্ড, মানসিক শান্তি বুঝতে পারবে। এইভাবে সবটাকে নিয়ে যাবে, এইভাবে লাস্ট লাইনে সবটাকে নিয়ে যাবে। এই পৃথিবীতে, এই জগতে আমরা যতজন বসবাস করছি, আমরা প্রত্যেকজন সবটা থেকে বিখ্যাত আছি। এই পৃথিবীতে যতজন আমরা বসবাস করছি, এই পৃথিবীর সাথে আমরা বন্ডিং এ যুক্ত হয়ে আছি, আইদার ইমোশনালি না হয় ফিজিক্যালি। তুমি যদি পারো, তুমি যদি পারো এই ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ডটাকে মাইনাস করতে, তাহলে এই তিনটা জিনিসই পাবে। তুমি যদি এই অবস্থায় থেকে যাও, তাহলে এই অবস্থার এই তিনটা জিনিস তুমি আশা করবে। বুঝতে পারা গেল? তাহলে if you want to get freedom, happiness and peace of mind, you must have to sever your emotional and physical bond from this world. আর যদি তুমি না পারলে, তাহলে তুমি একটা আশা করো না, গেল। তাহলে ওই যে তুমি বলছো না আমার মানসিক শান্তি নেই, তাই না? কারণ তুমি এখানে মানাই আছো। বুঝা গেল কিছু? যদি বলে দিলেন, মেসেজটা দিয়ে দিলেন, যদি চাও তিনটে, তাহলে মাইনাস রিচার্জ করার চেষ্টা করবে। যদি পারলে তাহলে উপভোগ করতে পারবে, যদি না পারলে তাহলে যতদিন বাঁচে থাকবে মরণ দক্ষ, মরেও শান্তি নেই, তখন চাঁদা উঠায়, তখন চাঁদা উঠায়। মানে ভালো তো কর্ম করে যাই না, তাহলে ভালো করে যখন কর্ম করতে যাচ্ছি না, তখন কে লিখবে তোমাকে? চুক্তি হোক আর পুরাইতে হোক, তখন তোমার ঝগড়া লাগবে, কে যাবে আর কে নাই, চাঁদা উঠাবে। তখন তো খরচা আছে না, তাহলে তো মরেও দেখবে ঝামেলাই করে দিয়ে গেছি। ঠিক আছে, এখান থেকে পুরোটা দেখলে পড়বি ভালো করে, এক গোড়া ধরবে, একদিনও ধরি নাই। বুঝে গেল কিছু? কিন্তু আমি পড়া দেবো, যে কোনো যে লাইনটা পাতে পারি, আমি ভাই জানি যে লাইনটা পাবি, যে প্যারাগ্রাফ পাবি, 1 থেকে 10 হ্যাঁ, কেমন ধরবে? তো কাউকে কোনো প্যারাগ্রাফ বুঝাতে করাতে পারি, কাউকে কোনো পার্টিকুলার লাইন বুঝাতে পারি, এই লাইনটা তুমি বুঝা, ওখানে লাইনটা তুমি বুঝা, ওখানে প্যারাগ্রাফটা তুমি বুঝা, এই প্যারাগ্রাফ এই লাইন থেকে এই কেন্দ্র তুই বুঝা। আসে নিয়ে আর বলি না যে আমি আর পড়া দরকার হলে আসেই সেই না, বুঝলি? দরকার হলে গেলে আসেই সেই না, আসে নিয়ে